যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো ডিজাস্টার যে কোনো হয় যখন, সেটা ন্যাচারাল ডিজাস্টারই হোক আর হিউম্যান নেগলিজেন্স বা ম্যানমেড ডিজাস্টারই হোক, সাফার কিন্তু সবসময় বেশি করে সমাজের মহিলারাই। আর ন্যাচারাল ডিজাস্টার যেমন এই সাইক্লোন, আলফান, আয়লা, লায়লা, সুনামি, আর্থকোয়েক, এইগুলো ন্যাচারাল। আর ম্যানমেড যেগুলো ওয়ার, মিলিটারি অ্যাকশন, মিলিটেন্ট, বোম এক্সপ্লোশন যেগুলো হয়, কমিউনাল রায়ট যেগুলো হয়, পলিটিক্যাল রায়ট যেগুলো হয়, এবং যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তানের উপর অ্যাটাক, কুয়েত দখল ইত্যাদি, তো অনেকগুলো যুদ্ধই আমরা দেখলাম। তো যে কোনো ধরনের ডিজাস্টার যখন হয়, ন্যাচারালি হোক অথবা ম্যানমেডই হোক, করোনাটা অবশ্য জানা নেই যেটা ন্যাচারাল নাকি হিউম্যান ক্রিয়েটেড, লোকে জানে না, মানে অধিকাংশ লোকের মত তাই। যাই হোক, সাফারার কিন্তু সেই মহিলারাই হচ্ছে। মহিলাদের এই বর্তমান পরিস্থিতিতে কি কি মানসিক সমস্যা, সেগুলো আগে একদিন আলোচনা করেছি। ওগুলো ছাড়াও, ওগুলো বাদ দিয়ে আর যেগুলো বলা হয়নি সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই কয়েকটা পেশেন্টের কথা বলি। একটি মহিলা, তার এক্লাম্পসিয়া মানে বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার আগে বা পরে পা ফুলে যাওয়া, প্রেসার বেড়ে যাওয়া এবং ইউরিনে অ্যালবুমিন যাওয়া, একটা প্রোটিনিউরিয়া, এটাকে বলে একটি এক্লাম্পসিয়া। তারপর যদি খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে খিঁচুনি হয়, তাকে বলা হয় এক্লাম্পসিয়া। অনেক মায়েদের হয়, বাচ্চা হয়ে যাওয়ার পরেও হয়। তো সেই ভদ্রমহিলার পোস্টপার্টাম এক্লাম্পসিয়ার পর থেকে খিঁচুনির ওষুধ এবং প্রেসারের ওষুধ এবং ব্রেনও ডিস্টার্ব ছিল, অ্যান্টিসাইকোটিক খেতে হতো। ওষুধ খেলে ভালো থাকে, কিন্তু প্রত্যেক মাসে প্রায় একটা সময় দেখা যায় ভদ্রমহিলা আসে যখন তার প্রেসারও বেড়ে যায় এবং কিছু সাইড এফেক্ট, ঘাড় বেঁকে যায়, মুখ দিয়ে লালা পড়ে, হাত টাত কাঁপে, এগুলো অ্যান্টিসাইকোটিকের সাইড এফেক্ট। ডিস্টোনিয়া এবং এক্সট্রাপিরামিডাল সিনড্রোম বলে, সেগুলো হয়ই। সেগুলো যাতে না হয় তার জন্য ওষুধ দিয়ে রাখা হয়, সাইড এফেক্ট কাটানোর ওষুধ দিয়ে রাখা হয় প্রেসক্রিপশনে। কিন্তু তার ক্ষেত্রে বারবার কেন হচ্ছিল, অনেক দীর্ঘ আলোচনার পর কয়েকদিনের পরে জানা গেল যে ভদ্রমহিলা মেন্সের সময় হলে কিন্তু সব ওষুধ বন্ধ করে দেয়। এবং শুধু পরে জানলাম যে বহু মহিলাই আছে মেন্স হলে নাকি কোনো ওষুধ খেতে নেই। মেন্স তো অনেক রকম রেস্ট্রিকশন, অনেকে মানে যে মেন্স হলে শুভ কাজ করতে নেই, মন্দিরে যেতে নেই, পুজো করতে নেই, এবং কি যতদিন মেন্স বন্ধ হওয়ার পরে চুল সাবান শ্যাম্পু দিয়ে না ধোয়া হচ্ছে ততক্ষণ অবধি অনেক কিছু কাজে তাকে অ্যালাউ করা হয় না। কিন্তু অনেকে ওষুধগুলোও বন্ধ রেখেছে, সুগারেরই হোক, প্রেসারেরই হোক। এই ধারণাটা রাখার দরকার বারবার। মেন্সটা যে নর্মাল ন্যাচারাল জিনিস, মেন্স হলে বা যাদের মেনস্ট্রুয়েশন হয় সেসব মহিলারা মন্দিরে যাবে না। এই যে আন্দোলন চলছে দক্ষিণ ভারতে, তার বিরুদ্ধে মহিলারা অনেক কিছু করতে পারে না, পূজা পদ্ধতি করতে পারে না। মেয়েদেরকে তো অনেক কিছু বিষয়ে রেস্ট্রিকশন রাখা হয়, ধর্মের কারণে পর্দার ভেতরে থাকতে হবে, হিজাব পরতে হবে, বোরখা পরতে হবে। স্কুলে পড়াশুনো একসময় বন্ধ ছিল, বিধবা বিবাহ বন্ধ ছিল। স্কুলে পড়াশুনো করলে নাকি বিধবা হয় মেয়েরা, সতীদাহ ছিল। বহু দেশে এখনো মহিলাদের বাইরে বেরোনা, খেলাধুলায় অংশগ্রহণ করা নিষিদ্ধ। ধীরে ধীরে যাই হোক, সমাজ অনেকটাই বদলাচ্ছে। রিসেন্ট একটা সিনেমা আসছে সম্ভবত, যেখানে একজন মহিলা পুরোহিত হিসাবে কাজ করছে এবং সেটা ডিউরিং মেন্স মানে মাসিক হওয়ার সময়ই সে পূজা করছে। এটা নিয়ে একটা বাংলা সিনেমা আসছে, রিলিজ হওয়ার কথা ছিল সম্ভবত, লকডাউনে হয়নি। যাই হোক, বিষয়টা প্রথম ঘটনাটা ওটা। দ্বিতীয় ঘটনা হলো একটি ভদ্রমহিলা, তার ছেলের কোনোভাবে রোগ সারছে না, মানে
ডিপ্রেশন সারছে না, কিছুতেই ইমপ্রুভ করছে না, তখন তাকে বারবার সাজেস্ট করা হচ্ছিল যে ইসিটি দেওয়ার জন্য, ইলেকট্রিক কারেন্ট শক থেরাপি আমরা বলি, সেটা দিই আমরা। সেই কনভালশন হলে পারে, যখন ওষুধ কাজ করে না, ওটাতে ব্রেনের অসুখ কিছুটা সময় হলেও কন্ট্রোল হয়, তারপরে যদিও পার্মানেন্ট নয়, তারপর আবার ওষুধ খেতে হয়। কিন্তু ওটা একটা ইম্পর্ট্যান্ট মেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে। কিন্তু ওই ভদ্রমহিলা কিছুতেই রাজি হয় না। অনেকদিন কথা বলার পরে যে কেন আপনি রাজি নন বলুন। ইসিটি মানে কিন্তু ওরকম নয়, হিন্দি সিনেমায় যেমন দেখায় ওরকম নয় যে একদম ওই 440 পুলিশের 3rd ডিগ্রি অত্যাচারের মতো ডাইরেক্ট ইলেকট্রিক লাইন দিয়ে দেওয়া হলো, সেরকম নয়। খুব মিনিমাম ইলেকট্রিক কারেন্ট, এবং যেটুকুতে ওই 1.5 থেকে 2 মিনিট একটা কনভালশন বডিতে হবে, তারপর আর শরীরে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিছুক্ষণের জন্য একটু কনফিউশন হতে পারে। এখন অবশ্য আরও মডিফাইড ইসিটি বেরিয়েছে, যেখানে কনভালশন শরীরে আর আসবে না, শুধু ব্রেনেই ইলেকট্রিক্যাল ডিসচার্জ হবে, সেটা চলে আসছে। যাই হোক, তো ওই ভদ্রমহিলাকে পরে জিজ্ঞাসা করতে বললো যে আমার স্বামী মারা গেছে ক্যান্সারে, এবং ক্যান্সারে মারা যাওয়ার কারণ হচ্ছে অপারেশনের পর কেমোথেরাপি করা হয়েছিল, তারপর যেই মুহূর্তে রেডিওথেরাপি করা হয় তারপরে মারা যায়। এবং সেই ভদ্রমহিলার ধারণা যে রেডিওথেরাপির কারণেই তার স্বামী মারা গেছে, সেই হিসাবে ইসিটি দেবে না। অর্থাৎ তার কাছে ইসিটিটা এক ধরনের রেডিওথেরাপি বা ওই ধরনের একই প্রসিডিওর। সচেতনতা কত রকমের বিচিত্র বাধা বা অবস্টাকেল আছে ট্রিটমেন্ট ডেলিভার করতে। একটি ভদ্র মহিলা একটি হসপিটালে, একটা ডিঅ্যাডিকশন সেন্টারে নিজেরা একজন স্ত্রী তার স্বামীকে ভর্তি করেছিল নেশা ছাড়ানোর জন্যে, এবং সেখানে প্রায়ই দেখা যেত যে পুরোপুরি লকার চাবির মধ্যে সে থাকে, তা সত্ত্বেও কিন্তু এক একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে সে কোথা থেকে অ্যালকোহল পেয়ে যাচ্ছে, এবং খেয়ে অ্যালকোহলিক হয়ে ইনটক্সিকেটেড অবস্থায় বড় বড় কথা বলছে, বোঝাই যাচ্ছে যে অ্যালকোহল খেলে, কিন্তু অ্যালকোহলটা কোথা থেকে আসছে যারা কোনো উপায় থাকছিল না। পরে দেখা গেল তাকে প্রতিদিন রাত্রেই তার স্ত্রী নিজে খাবার দিয়ে যায় টিফিন ক্যারিয়ারে করে, এবং সেই টিফিন ক্যারিয়ার নিচে একটা করে নিপ অ্যালকোহল দেওয়া থাকে। অর্থাৎ নিজেই চিকিৎসার জন্য এনেছে, নেশা ছাড়াবার জন্যে, অথচ নিজেই আবার মদটা দিচ্ছে। তার কারণ হিসাবে বলছে যে না খেলে ওর কষ্ট হয়। আবার নার্সিংহোমে এক ভদ্রমহিলা ছিল, তার ছেলেকে ভর্তি করেছিল নেশা ছাড়ানোর জন্য। গুটকা, তিরঙ্গা, খৈনি ইত্যাদি, গাঁজা, অনেক কিছুই খায়। কিন্তু সেখানেও নার্সিংহোমের মধ্যে দেখলাম যে সে ঠিক মাঝে মাঝে আবার নেশা করছে, কোথাও গন্ধ পাওয়া যাচ্ছে নেশা করার। পরে নার্সিংহোমের স্টাফরা বলল যে ওই নেশার বস্তুগুলো ওর মায়ের নিজের আঁচলেই আছে। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বলল, কি করবো ডাক্তারবাবু, বা ছেলে মানুষ বায়না করলে মায়ের মন কি মানে, না দিয়ে কি পারি? আপনি এমন ওষুধ দিন যাতে ওর মন থেকে ইচ্ছাটা চলে যায়। এবং অন্য একটা ঘটনা, যেটা একজন ভদ্রমহিলা প্রায় সর্বশান্ত তার স্বামীর অ্যালকোহল ছাড়াবার জন্যে পুরোপুরি ছাড়ানো হলো, তার পরিবার অনেকটাই ফিরল, স্বামীটি কাজেও ফিরল, কিন্তু তারপরে আবার দেখলাম মাঝে মাঝে সে মদ খাচ্ছে, এবং তার ওয়াইফ তাকে নিয়ে এসছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এত স্ট্রিক্ট হতে বলা হচ্ছে, তাও স্ট্রিক্ট হওনি কেন, ছাড়ছ না কেন, তো ভদ্রলোক জানায় যে অ্যাকচুয়ালি মদটা তার স্ত্রী তাকে দেয়। কি জন্য দেয় জানাতে ভদ্রমহিলা বলল যে যবে থেকে বিয়ে হয়েছে তাদের মধ্যে এমনি স্বাভাবিকভাবে কখনো শারীরিক সম্পর্ক হয় না, ও ড্রিঙ্ক যদি না করে পারে না। বললো, আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমি আমার যখন নিজের আয়ত্তের বাইরে চলে যায় আমি অনেক কিছু মানিয়ে নিয়েছি, তখন এছাড়া আমার উপায় থাকে না। তো সমস্যার আমরা যেটা দেখি, যে সমস্যা নিয়ে আমরা আছি এবং যে সমাধান আমরা ভাবি, তার
পিছনে বা ভেতরে কত রকম মানসিকতা কাজ করে সেগুলো একটি ভদ্র মহিলা মেন্টাল হসপিটালে যখন ছিলাম বারবার ভর্তি হতো, তাকে কোনো রকম তেমন অসুখ ছিল না, তাকে বারবার বলেছিলাম, বারবার বলা ছুটি করে দেওয়া হতো এবং বলা ছিল যে ভর্তি যাতে না হয়, কারণ তার ভর্তি হওয়ার মতো কোনো কারণ ছিল না। কিন্তু তবুও তাকে ভর্তি নানানভাবে লুকিয়ে লুকিয়ে অন্য নাম দিয়ে বাড়ির লোক, তার এক ভাই ছিল, সৎ ভাই, ভর্তি করে দিত। এবং তাকে যখন পুলিশ প্রশাসন দিয়ে ছুটি করার কথা বলা হলো, তো সেই পায়ে ধরে কাঁদতে শুরু করে বলল যে ডাক্তারবাবু দয়া করে আমাকে ছুটি করবেন না, আমি বাড়িতে সহ্য করতে পারি না। ওই সৎ ভাই যে আছে সে আমাকে আমার উপর রেপ করে এবং সেটা আমার পক্ষে সহ্য করা কষ্টকর, ওর থেকে আমি এখানে থাকলে ভালো থাকবো। সমাজের এই বিচিত্র রূপ এবং মহিলাদের এই বিচিত্র রূপ, কত রকমভাবে মহিলাদের আমরা ব্যবহার করি এবং মহিলাদের কত রকম মজবুরি। হ্যাঁ, আর দুটো ক্ষেত্র বলা হলো না কেস, সেটা হচ্ছে এক ভদ্রমহিলার অনেক রকম ট্রিটমেন্ট করছি কিন্তু কোনোদিনই সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না, কিছুটা ভালো, পুরোটা ভালো হচ্ছে না। অনেক পরে জানলাম যে সে সমস্ত ওষুধগুলোকে একদিন ছাড়া ছাড়া খায়, রোজ খায় না। কেন বললে যে রোজ খেলে পারে, অনেকেই আছে এরকম যে ওষুধ রোজ খেলে অভ্যেস হয়ে যাবে, ওই জন্য একদিন ছেড়ে ছেড়ে খাও, এই বিশ্বাস বহু ছেলে এবং মেয়েদের মধ্যে আছে। ওই ভদ্র মহিলা কিন্তু শুধুমাত্র সাংসারিক খরচ কমানোর জন্য একদিন ছাড়া ছাড়া খেত। এবং শেষ যেটা বলবো সেটা হচ্ছে একটা পেশেন্টের ছেলে, বয়স্ক বিধবা ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে আসে ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্ট ক্লোজাপিন বলে ওষুধটা তখন বাজারে এসেছিল, ক্লোজাপিন খেলে ছেলেটা ভালো থাকতো, কিন্তু তখন অনেক দাম ছিল, তার মান্থলি ট্রিটমেন্ট তখন মানে খরচ পড়তো 1000 টাকা, মাঝে মাঝে ট্রিটমেন্ট বন্ধ হতো। তো সেই ভদ্রমহিলাকে বললো যে আমার যে ছেলে, অন্যর ভাই আর কি, আয় করে, তার মাসিক আয় হচ্ছে 1200 থেকে 1500 টাকা, তো ফলে অতটা অর্থ যোগান দেওয়া সম্ভব নয়। তো আমি বারবার রিকোয়েস্ট করলাম যে তাহলে এই ওষুধ খেতে গেলে তো সংসার চলবে না, আপনি ওষুধটা আমি বদলে অন্য ওষুধ দিচ্ছি। বললো অন্য ওষুধেও ভালো থাকে না। আমি বললাম সেটা হতেও পারে, কিন্তু কিছুটা তো ভালো থাকবে, পরিবারটাকে তো বাঁচাতে হবে। ভদ্রমহিলার জেদ শোনেনি, যখনই আসে ওই ওষুধই দিতে হবে, ক্লোজাপিন, অন্য ওষুধ খাওয়াবে না। তাই বাধ্য হয়ে সেই ওষুধই দিয়েছিলাম, অন্য ওষুধ দিলেই বলে ওটার কাজ হচ্ছে না। পরে বেশ কয়েক মাস পরে আর আসছিল না, তারপর একদিন এলো, এসে বলল যে আসতে পারিনি, তার কারণ হচ্ছে যে ছেলেটা আমার রোজগার করতো সে সুইসাইড করেছে। অর্থাৎ সেও বোঝাবার চেষ্টা করেছিল মাকে যে পুরো আয়টাই যদি আমার চিকিৎসায় চলে যায়, খরচে চলে যায়, তাহলে তার সংসার চলবে কি করে। সেটা মা বুঝতে চায়নি, ছেলের ভালোর কথাই ভেবেছে হয়তো। ছেলের রুগীটা তো রয়েই গেল অর্ধমৃত, মানে রোগাক্রান্ত হয়ে সুস্থ ছেলেটা সুইসাইড করলো। যাই হোক, মেয়েদের মানসিক রোগ যেগুলো আছে কমন, যেগুলো পুরুষদের নেই, সেরকম কয়েকটা রোগ সম্বন্ধে প্রথমেই বলি। প্রি-মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, মেয়েদের মেন্সের 7 দিন আগে থেকে একটু শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন হয়, একটু খিটখিটে লাগে, একটু খিচখিচে মনে হয়, কনসেন্ট্রেশনে কম হয়, একটু দুর্বল লাগে, গা হাতে যন্ত্রণা হয়, গাঁটের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়, এটাকে বলে। এবং প্রত্যেক মাসে মাসে এই সময়টা হতে থাকে, দিন 7 করে, কারো কারো ক্ষেত্রে মেন্সের সময়ও হয়। এটাকে বলা হয় প্রিমেনস্ট্রুয়াল টেনশন বা প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। ডিউরিং পিউবার্টি, মানে প্রথম যখন মেয়েদের মেন্স শুরু হয়, সেই সময়ও মেয়েদের কিছুটা অ্যাংজাইটি, টেনশন এবং ডিসফোরিয়া হয়। তার কারণ হচ্ছে এক তো ওটা হরমোনাল কিছু কারণ তো থাকেই, সেই সঙ্গে একটু নলেজেরও অভাব থাকে মেয়েদের, বাচ্চা মেয়েদের। এখন তো 10-11 বছর বয়সেই মেন্স হচ্ছে,
ফলে তাদের সে বিষয়ে আইডিয়া বা নলেজ কম, মা বাবা অনেক কিছু বলে, নিজেদের যত্ন নেওয়ার, বিশেষ করে ওই সময়ে প্যাড ব্যবহার করা ইত্যাদি কীভাবে করতে হবে এবং স্পটিং কোনো হয়ে যায় কিনা বাই চান্স জামা কাপড়ে, যেগুলো খুব এম্বারাসিং আর কি ফিল করতে হবে মেয়েদের। তো সেই বিষয়গুলোর সম্বন্ধে একটু অ্যাংজাইটি, টেনশন থাকে, আর তার সঙ্গে অ্যাডোলেসেন্স ক্রাইসিসও থাকে। মেন্স যখন বন্ধ হয় মেয়েদের 45-50 বছর বয়সে, তারপরে কিছু শারীরিক কষ্ট হয়, সিমটম হয়। হঠাৎ করে একটু গা হাত গরম হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি হট ফ্লাশ, আগুন হয়ে ওঠা, একটু গা হাতে যন্ত্রণা বেশি হয়, একটু খিটখিটে হয়ে যাওয়া, একটু শরীরে দুর্বলতা আসা, একটু ফ্যাটি বা ফুলে যাওয়া, এই ধরনেরগুলো হয়। পুরোপুরি সাইকিয়াট্রিক সিমটম হিসাবে না বললেও এই সময় আবার ডিপ্রেশন এবং অ্যাংজাইটি অনেক বাড়ে, হাড় কমজোর হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়। কিছু কিছু মহিলার ক্ষেত্রে এগুলো একটু বেশি রকমই প্রবলেমেটিক হয়ে যায়, নানান শারীরিক অন্যান্য অসুখও এই সময় বেশি বেড়ে যায়। বা তো বললামই, ফাইব্রোমায়ালজিয়া ছাড়াও অন্যান্য আরও কিছু শারীরিক অসুখ যেগুলো থাকে একটু এক্সাসারবেট করে। তার মধ্যে যাদের আবার একটু অল্প বয়সে মেনোপজ হয় বা যাদের ক্ষেত্রে সার্জিক্যালি রিমুভাল করা হয়, সার্জিক্যাল মেনোপজ, অপারেশন করে হিস্টেক্টমি করে দেওয়া হলো, তাদের ক্ষেত্রে সিমটম হয়। গাইনোকোলজিস্টরা ট্রিটমেন্ট করে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, হরমোন দেওয়া হয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু সেটা ছাড়াও ঘুম না হওয়া, খিদে না হওয়া এবং মুড ঠিক হওয়ার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন হয়। প্রেগনেন্সিতে লোকে বলে যে প্রেগনেন্সিতে নাকি মেয়েদের মানসিক রোগ কম হয় সবচ, এটা সাধারণ একটা আইডিয়া ছিল আগে। মোনালিসা, প্রেগনেন্সিতে মায়েরা মেয়েদের জীবনে নাকি সবচেয়ে বড় বেশি সুখের একটা অনুভব বটেই, মা হওয়া একটা গর্বের এবং আনন্দের বিষয়। তো পেটে বাচ্চা থাকাকালীন যে শারীরিক পরিবর্তনে হরমোনাল চেঞ্জ, তাতে মায়েদের মন ভালো থাকে, একটা জীবনের স্যাটিসফ্যাকশন বললে যেটা বোঝা যায়, সুখ বললে যেটা বোঝা যায়, শান্তি, সেইগুলো একটা জিনিস থাকে। মোনালিসার যে বিখ্যাত পেন্টিং, যেটাতে নাকি 12 না 13, 14 রকম এক্সপ্রেশন, যারা আর্ট কলেজের তারা এক্সপ্লেন করে যে কত রকম ইমোশন ওতে এক্সপ্রেস হয়েছে। তো পরে মোস্ট অ্যাকসেপ্টেড এটা ছিল যে এটা হচ্ছে প্রেগনেন্ট লেডির স্মাইল, ওটা এরকম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অর্থাৎ প্রেগনেন্সি হলে সাইকিয়াট্রিক প্রবলেম, মানসিক রোগ কম হবে, এটা যে ধারণা ছিল এখন কিন্তু সেটা নয়। এখন প্রেগনেন্সিতে মানসিক রোগ বেশি। তার কারণ হচ্ছে এখন তো প্রেগনেন্সি অনেক লেট এজে নিচ্ছে এবং তারা অনেক বেশি কিছু জানছে। লেট এজ প্রেগনেন্সি মানেই প্রবলেম। আগে তো ছিল 15, 16, 18 বছর বয়সে বিয়ে, প্রেগনেন্সি। এখন হয়তো 30, 32, 35 বছর বয়সে প্রেগনেন্ট হচ্ছে, ফলে টেনশন অনেক বেশি। বাচ্চাকে কি করে মানুষ করবো, দায়িত্ব। আগে তো পরিবারের ঠাকুমা, দিদিমারাই, শাশুড়ি, তারা বাচ্চা মানুষ করার দায়িত্ব দিত। এখন মনে হয় যে আমি বাচ্চাকে কি করে মানুষ করব, কি খাওয়াবো, এইরকম একটা মানসিক টেনশন থাকে এবং অন্যান্য সাইকিয়াট্রিক প্রবলেমও হয়। সাধারণ গ্রামে ঘরে এইগুলোকে ওই জন্য বলে যে পেটে বাচ্চা এলে নাকি ওই কালা জাদু, হাওয়া বাতাস, জিন ভূত ইত্যাদি সব উপসর্গ লেগে থাকে। সেই জন্য মহিলাদের বাইরে বেরোনা নিয়ম, রেস্ট্রিকশন আছে, বাইরের খাবার খাবে না, উঠোনে নামবে না, জলের বালতি তুলবে না, বেশ কিছু তার মধ্যে গাইডলাইন আছে যেগুলো কিন্তু দরকার। অর্থাৎ প্রেগনেন্ট লেডির কিছুটা প্রিকশন না নিলে মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্স বেশি, ইনফেকশন হওয়ার চান্স বেশি, অ্যাক্সিডেন্ট হলে তো বাচ্চা নষ্ট হবে। কিন্তু বেশ কিছু আবার ভুল ভ্রান্তিও আছে। সাইকিয়াট্রিক অসুখ কিন্তু এখন প্রেগনেন্সিতে বেশি দেখা যায়। তবে কিছু কিছু ক্রনিক সিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সি হলেই বাচ্চা মানসিক রোগটা ইমপ্রুভ হয়ে যায়। একটা ভদ্রমহিলা আমার কাছে আসে, আমি যখন প্রত্যেকবারে বলি তার 7-8টা বাচ্চা আছে, যখন চিকিৎসার জন্য আসে বলি যে এতগুলো বাচ্চা নিলে বাচ্চা হওয়ার শারীরিক কষ্ট, বাচ্চা মানুষ করার দায়িত্ব এই রোগীর পক্ষে সামলানো সম্ভব না, ফলে বাচ্চা নেওয়াটা আর বাচ্চা নেবেন না।
কিন্তু তার বাড়ির লোকের যুক্তি হচ্ছে যে এটা আপনি ভুল বলছেন ডাক্তারবাবু, ওর কিন্তু পেটে বাচ্চা এলেই ও ভালো থাকে, অন্য সময় ওর রোগটা বেশি বাড়াবাড়ি হয়, কাজেই তাকে ভালো রাখার জন্য তারা প্রেগনেন্সি নিয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এরকমই আছে, যখন নতুন বিয়ের পরে মেয়েদের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে তখন বলে যে ও একটা বাচ্চা হলেই ঠিক হয়ে যাবে। ইভেন মেয়েদের মেনস্ট্রুয়েশনের প্রবলেম যদি থাকে তাহলেও ধারণা আছে যে একটা বাচ্চা হওয়ার পরে কিন্তু ওটা আবার রেগুলার হয়ে যাবে। এগুলোর কোনো যুক্তি নয়। প্রেগনেন্সি বাই প্ল্যান ওয়াইজ নিতে হবে, যটা বাচ্চা প্রয়োজন তটাই নেব, তার বাইরে রোগ সারাবার জন্য প্রেগনেন্সি কোনো অপশান নয়, রোগ সারাবার জন্য বিয়ে কোনো অপশান নয়, রাদার সেগুলো আরও কমপ্লিকেট করে। প্রেগনেন্সিতে আগে একটু বলেছিলাম যেটা, যে এক্লাম্পসিয়া হয়, প্রি এক্লাম্পসিয়া প্রেগনেন্সি এবং বাচ্চা হওয়ার পরেও হয়, প্রেসার অনেক বেশি হয়ে যায়, অজ্ঞান হয়ে খিঁচুনি হয় এবং ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হয়। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে পোস্টপার্টাম ক্যাভার্নাস ভেনাস থ্রম্বোসিস, ব্রেনের একটা এম্বোলাই বা একটা থ্রম্বাস ব্রেনে গিয়ে আটকে গেলে পারে কিন্তু স্ট্রোক হতে পারে। বাচ্চা হওয়ার পরে সব মহিলাদেরই একটু প্রথমে 1-2 দিন 3 দিন একটু মনমরা হয়ে যায়, জাস্ট বিষণ্ণই থাকে, একটু যেন কি করবে বুঝে পাচ্ছে না, বাচ্চাকে ঠিক টান নেই বাচ্চার উপর, কেমন একটা যেন হাওয়া চাকা ভাব, এটাকে আমরা বলি পোস্টপার্টাম ব্লু। সেটা কিন্তু অটোমেটিক্যালি সেরে যায়, সেটা চিকিৎসা না করলেও হবে। কিন্তু কিছু মহিলার ক্ষেত্রে ওই সময় অস্বাভাবিক আচার আচরণ হয়, প্রচণ্ড রকমের ইরিটেবল হয়ে যেতে পারে, অথবা টোটালি ইনডিফারেন্ট, চুপচাপ বসে আছে, বাচ্চা কাঁদছে, দেখছেও না, খেয়ালও করছে না, তার নিজের বাচ্চা বলে চিনছেও না, নিজের বাচ্চাকে মেরে ফেলারও চেষ্টা করতে পারে। আবার বাচ্চাকে এমনভাবে আঁকড়ে রাখবে, কাউকে কোলে নিতে দেবে না যেন অন্যরা তার বাচ্চাকে মেরে দেবে, এবং সন্দেহ শ্বশুরবাড়ির লোককেই ঘিরে মূলত, যে স্বামী বোধহয় বাচ্চাটাকে মেরে দেবে কি শ্বশুরবাড়ির লোকজন মেরে দেবে, ইত্যাদি ইত্যাদি আচরণ পোস্টপার্টাম সাইকোসিস হয়। হলে পারে বাড়ির লোক খুব ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণে চিকিৎসা করলে পারে সেরে যাবে, অনেক মায়েদেরই এরকম হয়। এবং সেটার সঙ্গে অনেকে আবার, অনেক বাড়িতেই তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো বাড়ির মধ্যে মিল খুব একটা কম থাকে, দুটো যেন দুটো ইন্ডিয়া পাকিস্তান সবসময় বিবাদ করার জন্যই তৈরি, যে ওদের বাড়ির অবহেলার জন্যেই, শ্বশুর বাড়ির অবহেলার জন্যই রোগটা হচ্ছে, আর নইলে বাপের বাড়ি থেকে বলবে যে, এই শ্বশুর বাড়ি থেকে বলবে যে বাপের বাড়িতে ওর আগেই রোগ ছিল, রোগটা লুকিয়ে বিয়ে দিয়েছে। দুটো বাচ্চা হওয়ার পর দুটোই যদি মেয়ে হয়, তৃতীয় বাচ্চা মেয়ে হতে পারে মানসিক কারণে। আমাদের দেশে সব চাপটা মেয়েদের উপরই দেওয়া হয়। বাবা বা মেয়ে বা ছেলে হওয়াটা যে বাবার উপর নির্ভর করে, আমাদের দেশে 3 ভাগ লোক সেটা জানে না। সুতরাং পরপর 3-4টে মেয়ে হলে পারে লোকে আবার নতুন বিয়ে করে, কিন্তু এটা জানে না যে কারণটা সে নিজে। বুকের দুধ খাওয়ানোর সময় প্রেগনেন্সির হলে পারে যখন অনেক কিছু, এবং দুধ যখন খায় বাচ্চাকে, মেয়েদেরকে অনেক ওষুধ দেওয়া যায় না, সাইকিয়াট্রিক ওষুধ বিশেষ করে, কারণ প্রেগনেন্সিতেও প্রবলেম এবং ল্যাকটেশনাল পিরিয়ডে বাচ্চারও প্রবলেম হয়। তাই যদি বলি তাদেরকে যে এর বাচ্চাটা রাখা যাবে না, নষ্ট করে দাও, রেখো না, এবারটা এমটিপি করিয়ে নাও। আমাদের দেশের লোকজন কি হয়, প্রায়ই সেটা করতে চায় না। যদি বলি ওষুধে ক্ষতি হবে তাহলে ওষুধটা বন্ধ করবে, কিন্তু প্রেগনেন্সিটা ঢেকে দেবে, এবং তখন অন্যরকম ওষুধ, ওই গাছগাছড়া ইত্যাদি ইত্যাদি সব নেবে, হোমিওপ্যাথি, আয়ুষ ওষুধ যেগুলোকে বলি সেইগুলো, দৈব ওষুধ এইসবগুলো করে, ফলে আরও রোগীর ক্ষতি হয়। সুতরাং বাচ্চা বলে হাজার বলে দিল, আমাদের দেশে প্রেগনেন্সি বাই প্ল্যান হয় না, বাই চান্স হয়। সুতরাং হয়ে গেলে পরে বাচ্চাকে রাখতেই হবে। এবার রাখলে পারে রেখে চিকিৎসা করা খুব কঠিন, দুদিকেই রিস্ক আছে। কিন্তু অনেক চিকিৎসক আছে বলেই দেয় যে যতদিন না বাচ্চা হচ্ছে আপনি আমার কাছে আসবেন না। এই অ্যাটিটিউডটা নিলে কিন্তু অনেক ক্ষতি আছে। 1 নম্বর হচ্ছে বাচ্চা তো তারা নেবেই, চিকিৎসা না করে তাতে আরও বাচ্চার ক্ষতি বেশি হবে, খাবে না, ঘুমোবে না 3 দিন 4 দিন, তাহলে পেটের বাচ্চা কি ভালো থাকবে? এতে তারও বেশি ক্ষতি হবে। ওষুধে যে ক্ষতি হবে সেটা খুব একটা নিশ্চিত করে বলতে কেউ পারবে না, কারণ
শিওর করে বলার মতো কন্ডিশন নেই, এইভাবে স্টাডি করা যায় না। প্রেগনেন্ট লেডির উপরে তো কোনো স্টাডি হয় না ওষুধ দিয়ে, যে এই ওষুধ দিয়ে পরীক্ষা করে দেখি যে এই ওষুধটা সহ্য হচ্ছে কিনা বা ক্ষতি হচ্ছে কিনা, এটা কখনোই হয় না। অন্য মানুষের ক্ষেত্রে, সুস্থ মানুষের ক্ষেত্রে ওষুধ ট্রাই করে দেখা যায়, ড্রাগ ট্রায়াল দেওয়া যায়, প্রেগনেন্টদের ক্ষেত্রে কখনো ট্রায়াল নেওয়া যায় না। তো কতটা রিস্ক আছে জানি না, কিন্তু যদি বাচ্চা না নেওয়া হয় তাহলে শ্বশুর বাড়ির লোক প্রথম বাচ্চা হলে পারে আর টাকা নাও নিতে পারে, বা ভাবতে পারে যে প্রত্যেকবারই বাচ্চা নেওয়ার সময় এর আবারও এরকম রোগ হবে, অথবা মনে করতে পারে এর যখন রোগ আছে ডাক্তার ওষুধ দিচ্ছে না, তার মানে এর বাচ্চারও ওই রোগ হবে, ফলে না শ্বশুর বাড়িতে মেয়েকে নাও নিতে পারে, তার ফলে মেয়েটার জীবন সারা জীবনই সে মানসিক রোগী হয়ে যেতে পারে। ফলে ডাক্তারদের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এরপরে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে একটা মানসিক রোগ আসছে, যেটাকে আমরা বলি এমটিনেস সিনড্রোম। ছেলেকে ছোট বয়স থেকে খুব যত্ন নিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করা হলো, এবার সেই ছেলে বাইরে চাকরি সূত্রে গেল বা পড়তে গেল, বা চাকরি সূত্রেই গেল, বিয়ে করলো এবং পরিবার নিয়ে আলাদা থাকলো, মা বাবা দূরে রইল, ছেলে মেয়ের থেকে অনেকটা দূরে রইল। তখন একটা নিঃসঙ্গতা হয়, ঘরে কেউ নেই, স্বামী কাজে, এটাকে বলে এমটিনেস সিনড্রোম, অর্থাৎ বাসা তার খালি হয়ে গেছে। এটাও একটা সামাজিক প্রবলেম। আজকের সময়ে আমরা তো প্রত্যেকেরাই কাজের সূত্রে হোক বা যে কারণেই হোক প্রতিষ্ঠিত হলেই বাইরে চলে যাই, বাবা মার কাছে থাকি না, ফলে মহিলাদের মানসিক সমস্যা অনেক বাড়ে। এবং ওই সময়ের মহিলারা এসে বলতে থাকে যে আমার কিন্তু সব কিছু তো ঠিক আছে ডাক্তারবাবু, আমার কোনো অভাব নেই, আমার ছেলে প্রতিষ্ঠিত, আমি জীবনে সফল, তাহলে আমার কেন মানসিক অসুবিধা হবে। তাদের ক্ষেত্রে মেন প্রবলেমটা যেটা, সেটা হলো নো প্রবলেম ইজ দেয়ার প্রবলেম, মানে কোনো কিছুতেই তো তারা এনগেজ নেই, তাদের কোনো প্রবলেম নেই, এটাই তাদের প্রবলেম। প্রবলেম নিয়ে জীবনে কিছু প্রবলেম মানে কিছু এনগেজমেন্টের দরকার আছে, কিছু অ্যাক্টিভিটির দরকার আছে, কিছু রেসপন্সিবিলিটি, কিছু টাস্ক দরকার। সেগুলো না করে চুপচাপ আমি বসে রইলাম, আমার অর্থেরও প্রয়োজন নেই, কাজেরও প্রয়োজন নেই, বসে বসে খাবো দাবো ঘুমাবো বললে আমি সুস্থ থাকবো না। ফুললি ফাংশনিং হতে গেলে অ্যাক্টিভ হতে হবে, ফিজিক্যালি মেন্টালি, সেটা তাদের ক্ষেত্রে হয় না। আমাদের দেশের প্রায় মহিলাই, একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়ির মহিলারা কিন্তু এই বয়সে এসে মানসিক সমস্যায় ভোগে। মূলত তাদের কোনো দায়িত্ব থাকে না, বাড়ির রান্না অন্য লোক করে, কাজ বা কাজের মেয়ে করে, ছেলে পড়াশুনো করে প্রতিষ্ঠিত হয়ে গেছে, দূরে আছে, স্বামী অফিসে চলে গেছে, তাহলে মহিলাটির কোনো কাজ নেই, বসে বসে সারাদিন কি করবে। এটা থেকে কিন্তু প্রবলেম হয়। নো প্রবলেম ইজ দেয়ার মেন প্রবলেম। সেটা থেকেই অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন এগুলো বেশি হয়। মহিলাদের আরেকটা মানসিক অসুখ বেশি হয় সব থেকে, সেটা হলো মানসিক রোগগুলো, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন বেশি হয়। তার কারণ হচ্ছে 24 ঘন্টা মহিলারা বাড়িতে থাকে। 24 ঘন্টা একটা মানুষের সুস্থ থাকার জন্য 3টে জায়গা আলাদা হওয়ার দরকার। একটা হচ্ছে রেসিডেন্স, একটা ওয়ার্কিং প্লেস, একটা হলো এন্টারটেনমেন্ট বা রিক্রিয়েশন। পুরুষ মানুষরা বাড়িতে থাকে, তারপর কাজে যায় অফিসে, তারপর ফিরে একটু ক্লাবে আড্ডা দেয় বা চা দোকানে কিছুক্ষণ কাটায়, তারপর বাড়ি আসে, অথবা খেলার মাঠে যায় কিংবা জিম সেন্টারে যায়। সে কারণে তারা মেন্টালি ভালো থাকে। মহিলাদের 3টে জায়গায় এক, অর্থাৎ 24 ঘন্টায় বাড়ির মধ্যে থাকছে, ফলে তাদের অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন অনেকটা বেশি হয়। আর দুটো প্রবলেম বলবো, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। প্রথমেই যখন বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, তাদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়। সবটাই যে টর্চার করে শ্বশুর বাড়ির লোক সেটা নয়। একটা হচ্ছে যে বাড়ি, যে পরিবেশে আমি মানুষ হলাম, সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেতে হচ্ছে, এবং প্রত্যেকটা পারিবারিক নিয়মের তো একটা কিছু ফ্যামিলি রিচুয়াল, কায়দা এগুলো আছে, নিয়ম কানুন আছে, সেগুলো আলাদা। আর মানুষগুলো যারা, তারা সব নতুন, তাদের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হতে সময় লাগে। ব্লাড রিলেশন কিছু নেই, ছোট বয়স থেকে কোনো অ্যাটাচমেন্ট নেই, ফলে একটা প্রবলেম হয়। এবং এই কারণেই তারা অনেকেই অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি হয়, হাত পা প্যারালাইসিস হয়ে যায়, কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া বলি, যেটাকে ভূতে ধরা বলে। নতুন বউ হলেই নাকি ভূতের, জিনের, এদের সব নজর। ওরা বসে থাকে ওই শ্যাওড়া গাছে, ওত পেতে বসে থাকে। কোনো গ্রামের মধ্যে নতুন বউ এলেই অমনি তাকে ধরবে আর কি। নতুন বউদের প্রতি তাদের লোক, আর একটু 1 মাস, 3 মাস, 6 মাস পুরনো হলে সেসব বউদের প্রতি খুব একটা ওদের নজর নেই।
একটা প্রবলেম যেটা সহজ ব্যাখ্যা আগে দিত সেটা হচ্ছে যে এটাকে বলা হয় হিস্টিরিয়া এই কারণেই যে আগে ধারণা করা হয়েছিল হিস্টিরিয়া মানে হিস্টেরিকাস মানে হচ্ছে ইউটেরাসটা হচ্ছে গোটা শরীরে নাকি ঘুরে বেড়ায়, তার জন্যই মহিলাদের এই রোগ হয়, সেইটা থেকে হিস্টেরিয়া টার্মটা এসেছিল। এবং সাইকোলজিস্টরা এক্সপ্লেন করতো যে সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশন থেকেই নাকি এইটা সমস্যা, এবং এর অন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই, সেক্স যাতে নিয়মিত করতে পারে, স্বামীর সেই প্রবলেম আছে কিনা সেটা ঠিক করে ঠিক হয়ে যাবে। এটা ভুল সিদ্ধান্ত, এবং হিস্টেরিয়া টার্মটাও এখন আর নেই, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এখন বলা হয়, এবং তার এক্সপ্লেনেশন আমি আগেও একবার দিয়েছি। বেশ কিছু ক্ষেত্রে এখন মহিলাদের দেখি আমরা নিয়ে আসে রোজ যে ঠিক বিয়ের পরেই শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীকে মোটেই সহ্য করতে পারছে না। সব ভালো, শ্বশুর বাড়ি ভালো, সবই বলছে ভালো, কিন্তু স্বামীকে দেখলেই প্রচণ্ড রেগে যাচ্ছে, মারধর করছে, গালাগালি করছে, এবং স্ত্রী সীমানার মধ্যে আসতে দিচ্ছে না, এবং এমন রণচণ্ডী উগ্রমূর্তি ধারণ করে যে সেটা কন্ট্রোলের বাইরে চলে যায়। এর কারণটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশন। অ্যাকচুয়ালি কিন্তু সে আবার তাকেই স্বামী হিসাবে মেনে নিয়েছে, ডিভোর্স করতে চায় না, সেই স্বামীকেই মানতে চায়, ডেকেও পাঠাবে ফোনে, কিন্তু যেই মুহূর্তে কাছে আসবে আবার যুদ্ধ করা শুরু করে দেবে। একটা কারণ এটা হয়, সেটা হচ্ছে যে যখন বিয়ে হয়, আমরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছি, 12 বছর, 13 বছর, 14 বছরে, সেক্সুয়ালি তাদেরকে সেভাবে নলেজ দেওয়া হয় না, ফলে সেক্স সম্বন্ধে তাদের আলোচনা আইডিয়াটাই নেই। যখন প্রথম তাদের সঙ্গে চেষ্টা করা হয়, এটাকে অনেকটা রেপের মতো তারা ভাবে, এবং সেই অ্যাগ্রেশনটা তৈরি হয়ে যায়। তাছাড়া সেক্স করলেও সেটা তাদের কাছে কোনো প্লেজারেবল অ্যাক্টিভিটি না। অনেকে এই সময় ধনুকের মতো বেঁকে উঠে পড়ে, যেটাকে বলা হয় ভ্যাজাইনিসমাস। তাদের সঙ্গে আদৌ মেলামেশা করা সম্ভব হয় না। কিছু কিছু মেয়েদের ব্যথা হয়, যেটাকে বলা হয় ডিসপ্যারিউনিয়া। ভ্যাজাইনিসমাস, ডিসপ্যারিউনিয়া এগুলো হওয়ার মূল কারণ অনেক সময় থাকে ছোটবেলায় বাচ্চা মেয়েদের তো অনেকেই অ্যাবিউজ করে, চাইল্ড অ্যাবিউজ। মামা, কাকা, জ্যাঠা, খুড়তুতো, পিস্তুতো, দাদা, দিদি নানানভাবে অ্যাবিউজ করে। বাচ্চারা যে কথাটা মুখ ফুটে কাউকে বলতে পারে না, সেই ভয় বা আতঙ্কটা মনের মধ্যে কাজ করে, ফলে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে পারে না। অনেকের মনে আবার ভয় থাকে যে ওই একটা রডের মতো জিনিস, সেটা হয়তো শরীরের ভেতরে কোনো ক্ষত করবে, ওইটা হয়তো ভেতরে কাটাকাটি, ছেঁড়াছাড়ি, রক্তারক্তি ইত্যাদি ব্যাপার হবে, এরকম আতঙ্ক থেকেও এটা হয়। যাই হোক, এই ধরনের মহিলাগুলোর ক্ষেত্রে অনেকে কিন্তু বলে ওই মহিলার এই বাড়িতে বিয়ের ইচ্ছে নেই, ওগুলোকে তাড়িয়ে দেয় অনেকে। কিন্তু যেখানে ছেলেরা ভালো, তারা হয়তো বুঝতে পেরে যায় যে ওর যে আমার উপর রাগ, সেটা একটা ভালোবাসারই অংশ। তার কারণ হচ্ছে ও কিন্তু আলাদা করে যখন কথা বলি, কখনো আমার থেকে আলাদা হতে চায় না, বা অন্য সময় ভালো কথা বলে, এবং যখন নাকি গায়ে হাত না দিচ্ছি বা ঠিক কাছে না যাচ্ছি, তখন কিন্তু খুব ভালো ব্যবহার করে মাঝে মাঝে, কিন্তু ওই অন্য বিষয়েই আপত্তি থাকে। বোঝদার ছেলে এবং বোঝদার ফ্যামিলি হলে পারে, ঠিকভাবে চিকিৎসা করলে ওটা সেরে যায়। মহিলাদের মানসিক সমস্যার আরও বহু কিছু আজকে তো বলা হলো না। যেটা বলতে চাইছিলাম যে এই সময়ে যখন ডিজাস্টার হয়, তখন মহিলাদের তো কাজের লোড বাড়েই। ইমোশনাল ডিসঅর্ডার মহিলাদের বেশি, কারণ ম্যাক্সিমাম সময় স্ট্রেসটা তাদের কাছেই থাকে। 2 হচ্ছে যে ওয়ার্কলোড অনেক বেশি। 3 নম্বর হচ্ছে এই সময় কিন্তু পুরুষদের মধ্যে ড্রাগ অ্যাডিক্ট, মানে অ্যালকোহল ইত্যাদি নেশা করার প্রবণতা অনেক বেশি হয়, এবং ফিজিক্যাল অ্যাবিউজ এই কারণেই খুব বেড়ে যায়। আমাদের গ্রামে বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা বলে মহিলাদের উপর হাত তোলা অত্যাচার, সেগুলো খুবই বেশি হয়। আর এই সময়টায় ডিজাস্টারের সময় আরও বেশি হয়। এবং যখন ন্যাচারাল ডিজাস্টারের পরও যারা রেস্কিউ করতে আসে, এদের মধ্যে বহুজন কিন্তু আবার সুযোগ সন্ধানী, তারা মেয়েদের রেপ এবং মলেস্ট করে। গত 40 বছরে ভারতবর্ষে অনেকবার দাঙ্গা হয়েছে, প্রত্যেকবারে কিন্তু পুরুষরা খুন হয়েছে, কিন্তু মহিলাদের রেপ, ধর্ষণ হতে হয়েছে। যতবার পলিটিক্যাল ফাইট হয়েছে, বোম এক্সপ্লোশন হয়েছে, যুদ্ধ হয়েছে, মিলিটারিরা অন্য দেশ থেকে এসেছে,
ব্রিটিশ শাসনকালেও ব্রিটিশরা এই দেশের মহিলাদের উপর অত্যাচার করেছে, সেক্স করেছে, মলেস্ট করেছে। কিছু কিছু দাঙ্গার ক্ষেত্রে মহিলাদের পেট কেটে দেওয়া হয়, সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে, যাতে তার ভবিষ্যতের পেটের বাচ্চাটা যাতে নষ্ট হয়ে যায়, এমনকি ভবিষ্যতে যেন আর তার কোনোদিন বাচ্চা না হয়। অর্থাৎ সাম্প্রদায়িক বিষ এতটাই বিষাক্ত হয়, টার্গেট মহিলারা হয়। মহিলাদের বাকি সমস্যা আরো অনেক আছে, দুটো জিনিস খালি বলবো। সেটা হচ্ছে যে একটি মহিলা, দুটো ঘটনা বলবো। একটি মহিলা হেমব্রম এসেছিল একদিন মানসিক একটু ভারসাম্য হারিয়ে, তার ছেলেকে নিয়ে। বললো তার ছেলে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড, মানে গ্রাজুয়েট হয়েছে, কিন্তু সে একটু টিভি দেখছে এবং একটু মোবাইল দেখছে, সেই কারণেই সে ভারসাম্য হারিয়ে ফেলেছে। এবং বলেছিল যে তার বক্তব্য যে ও কেন টিভি দেখবে, ও আগে যোগ্য হোক, প্রতিষ্ঠিত হোক, চাকরি করুক, তারপরে ও টিভি দেখবে, মোবাইল দেখবে। তার আগেও মোবাইল টিভি দেখবে না। তার আগের 3টে ছেলে কিন্তু প্রত্যেকেই প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, ডাক্তার। সে নিজেই স্ট্রিক্ট ছিল যে যতক্ষণ না তুমি ক্যারিয়ার এস্টাবলিশ হচ্ছে তোমাকে কোনো এন্টারটেনমেন্টের সুযোগ দেওয়া হবে না। এবং ওই ছেলেটার আগে আমার সামনেই বললো ও ছেলে বড় হলেও কী হবে, আমি ওকে একটা থাপ্পড় মারতে পারি বলে কষিয়ে একটা চড় মেরেছিলাম। সেই মা, এরাই হলো মাদার ইন্ডিয়া, মানসিক ভারসাম্য হারিয়েছিল তাদের দায়িত্ব কর্তব্য থেকে। ছেলেরা, মহিলারা, মাদার ইন্ডিয়ায় নার্গিস সুনীল দত্তকে নিজের হাতে গুলি করে মেরেছিল। বাস্তব সিনেমায় রিমা লাগু সঞ্জয় দত্তকে গুলি করে মেরেছে। বহু সিনেমাতে দেখা যাবে যে মায়ের শাসন কঠোর হলে প্রয়োজনে তারা নিজের সন্তানকে খুন করতে পারে, আবার নিজের সন্তানের জন্য দেহ বিক্রি করেও সন্তানকে পালন করে। পরিবারের জন্য মহিলাদের অনেক কিছুই অবদান আছে। পরিবার, সোসাইটি অনেক সময় শুধু এক্সপ্লয়েট করে গেছে, আর সেটাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় মানসিক, শারীরিক কষ্টের, অসুখের কারণ। সমাজটা যদি একটু বদলায়, আমাদের অ্যাটিটিউড যদি একটু বদলায়, তাহলে আগামী দিনে মেয়েরা সুস্থ, ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।